আমাদের বহুদিনের ইচ্ছা আজকে সেটা পূরণ হতে চলেছে। আমরা বাইক আর স্কুটি করে ডুয়ার্সের 7 পয়েন্ট, কোলাখাম, লাভা, রিসপ আর গরুমারা নেওড়া জঙ্গল ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই পুরো ট্রিপে আপনারা কোথায় থাকবেন, কত খরচা, কী দেখবেন তার সমস্ত ডিটেলস এই ভিডিওতে পাবেন। আজ 17 অক্টোবর 2024 আমরা রওনা হলাম এনজেপির উদ্দেশ্যে। আমাদের ট্রেন দুপুর 2:25 শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে। আমার এই ট্যুরে সঙ্গে আছে আমার ওয়াইফ আর ছেলে। আমাদের শিলিগুড়িতে একটি বাইক আর একটি স্কুটি বুক করা আছে। আমরা রাইট টাইমেই পৌঁছালাম এনজেপিতে রাত 11টায়। এনজেপি শিলিগুড়িতে প্রচুর হোটেল আছে। যারা আমাদের মতো রাতে পৌঁছবেন তাদেরকে এক রাত এখানেই কাটিয়ে পরের দিন যাত্রা শুরু করতে হবে। যারা এনজেপি সকালে পৌঁছাবেন তারা সেদিনই রওনা দিতে পারেন। আমাদের দাদা গাড়ি পাঠিয়েছেন, ওনার ওখানেই আজ রাত্রে আমরা থাকব। দ্বিতীয় দিন 18 তারিখ সকাল 8টায় রওনা দিলাম আমরা রোড রাইডার্সের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা বাইক ভাড়া নিচ্ছি। ঠিকানা এনজেপি স্টেশন থেকে 1 কিলোমিটার দাদাভাইয়ের মোড়। আমাদের এই দুটো গাড়ি অ্যাপাচে আর এনটক বুক করা ছিল। রোড রাইডার্সের অনার সজলদা থেকে কিছু ডিটেলস জেনে নিই। আপনার যে যেটা রোড রাইডার্সের আপনার বলুন না অ্যাড্রেসটা খুব ইজি। আপনি এনজেপি থেকে জাস্ট 1 কিলোমিটার দাদাভাই মোড় বলে দেখুন। আমি বলি এয়ারপোর্ট থেকে আসলে 15 কিলোমিটার, আর শিলিগুড়ি জংশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে আসলে 3 কিলোমিটার এনজেপির দিকে যে কোনো। আসলে আমাদের কাছে হচ্ছে সব কমার্শিয়াল বাইক পাবেন, নতুন মডেলের নতুন পাবেন। এগুলো হচ্ছে ব্ল্যাক নাম্বার প্লেটের বাইক হয়। আমাদের হোয়াইট নাম্বার প্লেটে কোনো গাড়ি নেই, কারণ হচ্ছে হোয়াইট নাম্বার প্লেটে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে পুলিশ ধরে কেস দেয়, প্লাস হচ্ছে আপনার লাইসেন্স সিজ হওয়ার একটা ভয় থাকে, কারণ সেগুলো প্রফেশনাল নয়। প্রফেশনাল যদি আপনি সেলফ ড্রাইভ নিতে হয়, যেটা গোয়াতে ব্যাঙ্গালোরে চলে, সেটা হচ্ছে শিলিগুড়িতে আপনি পাবেন। আমাদের কাছে একমাত্র সেটা ব্ল্যাক নাম্বার প্লেট। মানে এটা গেলে আর পুলিশের কোনো সমস্যা থাকে? সে কোনো সমস্যা নেই, আপনি ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন, 100% সেফটি পাবেন, যেটা আমরা বেশি জোর দিই। সেফটি যেটা আপনি পাবেন, কারণ মধ্যে 30 লাখ টাকার মতো আপনার দুজনের ইন্স্যুরেন্স দেওয়া আছে, যেটা হোয়াইট নাম্বার প্লেটে সাধারণত কোনো ইন্স্যুরেন্স থাকে না। পুলিশ ধরলে কেস দেওয়ার ভয় না, কোনো ওইটা হোয়াইট নাম্বার প্লেটে থাকে, ব্ল্যাক নাম্বার প্লেটে কোনো ভয় থাকবে না। আপনাদের পেপার সব আপডেট থাকে। এখন সকাল 9:40 আমরা রওনা দিলাম মূর্তির উদ্দেশ্যে। দুটো গাড়িতেই ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নিলাম। মোট লাগলো 1600 টাকা। আমরা সেবক হয়ে যাচ্ছি না, গাজলডোবা রোড দিয়ে লাটাগুড়ি হয়ে যাব। 5.5 কিলোমিটার পরে এই ব্রিজটা পেলাম। ব্রিজ ক্রস করে আমরা লেফটের দিকে ঘুরে যাচ্ছি। আমরা 37 কিলোমিটার এই রাস্তা দিয়ে কোনো টার্ন না নিয়ে সোজা এগিয়ে যাব। রাস্তাটা সত্যি খুব সুন্দর। এই যে গাজলডোবা 10 কিলোমিটার, মালবাজার হচ্ছে গিয়ে 37 কিলোমিটার, 11 কিলোমিটার হচ্ছে গিয়ে বেলেকোপা, আর জলপাইগুড়ি হচ্ছে গিয়ে 34 কিলোমিটার। লাটাগুড়ি এখান থেকে 36 কিলোমিটার। সোজা রাস্তা, একদম স্ট্রেট রাস্তা। ওই আমরা ছোট্ট ব্রিজটা পার করলাম করে লেফটে এলাম, লেফটে গিয়ে এখন স্ট্রেট রাস্তা। এখান থেকে স্ট্রেট যাচ্ছি আমরা। ওই ডান দিকে একটা ব্রিজ চলে গেছিল, ওটা কিন্তু উঠবেন না। পরপর ডান দিকে রাইটে অনেকগুলি রাস্তা গেছে, তো একটা তো উঠবেন সোজা। এখন বাজে 11:30। 27 কিলোমিটার কভার করে আমরা গাজলডোবা ব্রিজের সামনে এসে পৌঁছালাম। এখানে কয়েকটি খাবারের হোটেল আছে, আমরা একটুতে দুপুরের খাবার সেরে নিলাম। এটা গাজলডোবা তিস্তা ড্যাম ক্রস করে আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাব। এটা আনন্দপুর চা বাগান, আমাদের ট্যুরে দেখা প্রথম টি গার্ডেন। এবারে আমরা ওই রাস্তা ধরে সোজা এগিয়ে চলেছি। এই সেতুটার নাম হচ্ছে ধরলা সেতু।
এটা লাটাগুড়ি বাজার, আমরা এগিয়ে চললাম মূর্তির দিকে। লাটাগুড়ি পার করে কিছুটা এগিয়ে আমরা গুরুমারা ন্যাশনাল পার্কের এরিয়ায় ঢুকে পড়লাম। দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। এইখানে এসে মন ভরে গেল, এত সুন্দর প্রকৃতি। সত্যি এই রাস্তা দিয়ে বাইক চালানোর মজাই আলাদা। বাইক এখানে খুব জোরে চালানো উচিত না, কারণ হচ্ছে কি এটা এলিফ্যান্ট ক্রসিং জোন, হাতি পারাপারের অঞ্চল। হঠাৎ করে আমরা রাস্তার সাইডে দেখতে পেলাম একটা গেটের মধ্যে লেখা আছে নেওরা জঙ্গল ক্যাম্প। আমরা তো দেখেই লাফিয়ে উঠলাম, মানে বাপরে, এখানে আমাদের এখানে আসার কথা ছিল কিছুদিন আগে, প্ল্যানিং করেছিলাম, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছিলো। তা আমরা ঠিক করলাম যে ঠিক আছে, যদি সময় সুযোগ হয় তাহলে আমরা ফেরার দিন এখানে নাইট স্টে করবো। সামনে ডান দিকে আমরা টার্ন নেবো। ডান দিকে টার্ন নেওয়ার সময় দেখতে পারবেন যে রাইট সাইডে এই কর্নারে একটা বসার জায়গা আছে, মানে বাঁধানো একটা বসার জায়গা, ওপরে ছাদ দেওয়া। হ্যাঁ, ওইদিকে টার্ন নেবো। টার্ন নিয়ে একটা হচ্ছে টোটো স্ট্যান্ড। হ্যাঁ, টোটো স্ট্যান্ডটা ক্রস করে আমরা এগিয়ে যাবো। এই দেখুন টার্নটা নিলাম, টার্নটা নিয়ে দেখুন একটু এগিয়ে গিয়ে এই দেখুন, এই যে রাইটে দেখুন বসার জায়গা, এটাই টোটো স্ট্যান্ড। এবার আমরা এগিয়ে যাচ্ছি সোজা। এখান থেকে 2.5 কিলোমিটারের মতো পথ যেতে হবে, আবার মূর্তি নদী পড়বে। এটা হচ্ছে মূর্তির ভিউ পয়েন্ট। জল অনেক কম আছে, এই দেখো ওদিক দিয়ে নদীটা আসছে, এই গিয়ে ওই দিক দিয়ে। বর্ষায় জল পুরো ভরে যায়। ঝালঙ্গে যাই, 1 ঘন্টা লাগবে, 10 কিলোমিটার। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন মূর্তি খুব সুন্দর জায়গা। এখন বাজে দুপুর 2:30। 74 কিলোমিটার বাইক চালিয়ে আমরা এসে পৌঁছেছি এই যে আই লাভ মূর্তি। ঝালং কোন দিক দিয়ে যাবো? ঝালং। এবার আমরা রওনা দেবো ঝালং এর উদ্দেশ্যে। ঝালং এখান থেকে 41 কিলোমিটার। যেই রাস্তা দিয়ে মূর্তিতে এসেছিলাম সেই রাস্তা দিয়েই ব্যাক করছি। এই সামনেই মেন রোডে চলে এলাম আবার। এবার আমরা ডান দিকে টার্ন নেবো, টার্ন নিয়ে সোজা যাবো। মেন রোড ধরে আমরা সোজা চলে এলাম চালসায়। এই যে দেখছেন 4 রাস্তার মোড়ে এসে পৌঁছালাম। এখান থেকে এবার আমরা ডান দিকে টার্ন নিচ্ছি। আমরা মেন রোড ধরে সোজা চলে এলাম।
এখানে এসে পৌঁছে দেখছি যে এখানে লেখা আছে একটা বোর্ডের মধ্যে ঝালং 24 কিলোমিটার। এবার আমরা লেফটে টার্ন নিচ্ছি, লেফটে টার্ন নিয়ে সোজা যাব। ঝালং এখান থেকে 24 কিলোমিটার আর বিন্দু হচ্ছে 32 কিলোমিটার। এই এরিয়াটা হচ্ছে কি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ওর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। বাইক রাইডিং করে প্রকৃতিকে এনজয় করতে গেলে গাড়ি জোরে চালালে চলবে না। আমাদের ম্যাক্সিমাম স্পিড ছিল 40 থেকে 50। উফ, দারুণ দারুণ, এত সুন্দর, দুদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে মেঝের মতো রাস্তা। আমরা 4 চাকার গাড়ি নিয়ে অনেক পাহাড় জঙ্গল ঘুরেছি, কিন্তু বাইকে এরকম অপূর্ব এক্সপিরিয়েন্স এই প্রথম। মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। এরপর 4 চাকার গাড়ি নিয়ে কোথাও আর ঘুরতে যাওয়া যাবে না। কোনো দিকে টার্ন না নিয়ে সোজা চলে এলাম আমরা। সোজা এসে এইবারে দেখুন এই জায়গাটাতে ডান দিকে একটা রাস্তা আছে, বাঁ দিকে একটা রাস্তা আছে, আমরা ডান দিকে টার্ন নিচ্ছি। আগে যা, সাবধানে যা বাবা, সাবধানে যা। আস্তে আস্তে। পুরো ট্যুরটাই আমাদের কিন্তু রাস্তা খুব সুন্দর ছিল। কিছুটা জায়গায় কাজ চলছে এখন, এখানে সব বালি মাটি ফেলে তারপর রাস্তাটাকে রোলিং করে পিচ বসানো হবে। কিন্তু এই বালি মাটি ফেলার জন্য কি হয়েছে, রাস্তার মধ্যে চাকা খুব স্কিড করছে। ওই দেখুন পাহাড় দেখা যাচ্ছে। এটা একটা ছোট ব্রিজ পার করলাম, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই দেখুন এবারে আমাদের কিন্তু পাহাড়ে ওঠা শুরু হয়ে গেল। এই প্রথম আমাদের পাহাড়ে বাইক রাইডিং। ভাবিনি কখনো পাহাড়ে বাইক নিয়ে আসবো। এবার কিন্তু একটু ভয় ভয়ও লাগছে। দেখুন রাস্তার কি খারাপ অবস্থা। দেখুন এই মোড় থেকে বাঁদিকে একটা রাস্তা উপর দিকে উঠে গেছে আর ডান দিকে একটা রাস্তা গেছে। এই ডান দিকে রাস্তা দিয়ে গেলে সামনেই ঝালং। ঝালং এদিকে তো না? অ্যাট লাস্ট আমরা ঝালং ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম। ঝালংয়ের ভিউ পয়েন্ট দেখুন, ওই সামনে দেখা যাচ্ছে নদী আর ওপারে দেখতে পাচ্ছি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। এটা কিন্তু পুরোটাই ভুটান, মানে নদীর ওপারে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব ভুটান। আর এদিকটা আমরা দাঁড়িয়ে আছি এখন ইন্ডিয়াতে। হ্যাঁ, ভিউটা খুব সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে। এরপর আমরা এগিয়ে যাব হচ্ছে গিয়ে বিন্দুর দিকে। এখান থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে গিয়ে 8 কিলোমিটার। আমরা এখন বিন্দুর দিকেই যাব, কিন্তু অনেক বেলা হয়ে গেল, 4:20 বাজে এখন ঘড়িতে। দেখা যাক কোথায় কি থাকবো বা কি করবো। আজকে রাত্রেবেলা ইচ্ছা আছে এখানেই আশপাশে কোথাও থেকে যাবার।
ঝালং থেকে বিন্দু যাওয়ার সময় এরকম বেশ কয়েকটা ছোট ওয়াটার ক্রসিং আপনাদের চোখে পড়বে। বাপরে বাপ, কি ডাউন রাস্তা দেখুন, ক্যামেরা কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু মারাত্মক অবস্থা, আমাদের ভয়ে তো অবস্থা খারাপ। সামনে অনেকগুলি বাড়িঘর তো দেখা যাচ্ছে, মনে হয় একটি গ্রাম হবে। হ্যাঁ তাই, এটা ছোট্ট একটি গ্রাম। একটা ছোট্ট ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করছিলাম একটা, তারপরে একটা লোহার ব্রিজ আছে, এটা নিচ দিয়ে কিন্তু নদী বয়ে যাচ্ছে। নিচে যাওয়া যাবে? ব্রিজটা পার করেই আমরা একটু এগিয়ে আসার পরে দেখা গেল যে উপর দিকে একটা রাস্তা চলে গেছে আর সোজা ডান দিকে একটা রাস্তা চলে গেছে। এই ডান দিকের রাস্তাটা আমরা ধরবো, দেখুন লেখাও আছে এখানে ওয়ে টু বিন্দু। বল এমনি বল। বলো। बिंदु में होटल वगैरह है, मिलता है? बिंदु थोड़ा आगे है। हाँ, 10 किलोमीटर आगे। अच्छा, वहाँ पे होटल मिलता है? रहने का जगह है वहाँ पे? 10 किलोमीटर कितना, 1 घंटा लगेगा? 1 घंटा लगेगा जाने में? 1 घंटा नहीं लगेगा। तो लौट के भी आ सकते हैं ना? उधर से तो दूसरा रास्ता नहीं, यहाँ से आना पड़ेगा ना रिटर्न? दूसरा कोई रास्ता निकलना? उधर से ऊपर से भी है। ऊपर से एक है। দেখুন সামনের ভিউটা দেখুন, কি অপূর্ব দৃশ্য। এইসব জায়গা ছেড়ে কার মন চায় বাড়িতে ফিরতে। রাস্তাটা কিন্তু অনেক আপে উঠে যাচ্ছে এবার আস্তে আস্তে, ক্যামেরা হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা অনেকটাই আপে উঠে এলাম, আরো উঠছি। এখানে থেকে যাবো, রিসোর্ট মধ্যে থেকে যাবো। নিচে? ওই যেখানে ছিল না অনেকগুলি লোক আছে। সন্ধে হয়ে এসছে, বুঝতে পারছি না বিন্দু আর কতক্ষণ লাগবে, মনে হয় কাছাকাছি চলে এসেছি। এরপর আবার আমাদেরকে হোমস্টে খুঁজতে হবে। আর ঠান্ডাও কিন্তু ভালোই লাগবে, মানে খুব ভালো ঠান্ডা পড়ে গেছে এখানে, আর আকাশটা মেঘলা হয়ে আছে।
আমাদের এবার পুরোপুরি নিচে নামা শুরু হয়ে গেল, প্রচুর ডাউনে নামতে হচ্ছে, আরও নামতে হবে, কারণ হচ্ছে গিয়ে আপনার বিদ্যুৎ যে ভিউ পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে একদম নদীর পাড়ে। पाँच मिनट 5 मिनट में पहुंचेगा। 2 किलोमीटर से 2 किलोमीटर। আমরা বিন্দুর মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। এখানে অনেক বাড়িঘর তো দেখতে পাচ্ছি, এটা মার্কেটের মতো। এখানে হোমস্টেও আছে কিছু। এবার একটু আরেকটু নিচে নামতে হবে, নিচে নেমে হচ্ছে গিয়ে বিন্দুর ভিউ পয়েন্ট। बिंदु नीचे है ना? हां नीचे ही है। এ মা পুরো ব্যাগ ভিজে গেল, পুরো পুরো ব্যাগ ভিজে গেল পুরো। হ্যাঁ দাদা, 5:15 বাজে, এখন আমরা বিদ্যুতে এসে পৌঁছেছি। আকাশ অন্ধকার হয়ে গেছে। এই যে বিন্দু ব্যারেজ। আপনারা অনেক দূর চলে এলাম। বিন্দু ব্যারেজে আমরা লেটই হয়ে গেল আমাদের পৌঁছাতে। দেখুন ভিউটা দেখুন, খুব সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা। আজকে চেষ্টা করছি যে বুঝতেই থাকবো, দেখা যাক কী হয়, কোথাও বুঝতে পারছি না কোথায় থাকবো। এখন দেখি ব্যাক করে যেখানে জায়গা পাবো সেখানে থেকে যাবো যতটা পারি। বিন্দু থেকে ফেরার সময় পুরোটাই অন্ধকার হয়ে গেছিল, তাই ভিডিও করা সম্ভব হয়নি। রাস্তাটা খুব ভয়ে ভয়ে আমরা পার হয়েছি, পুরো ঘুটঘুটে অন্ধকার, গাড়ি ঘোড়া একদমই নেই। আমরা আসছিলাম, এসে কিছুটা আসার পর বেশ কিছুটা এসে আমরা প্যারেন বলে একটা জায়গাতে এলাম, মানে বিন্দু আর আপনার ঝালংয়ের মাঝামাঝি হবে মোটামুটি। প্যারেনে একটি হোমস্টেতে আমরা নাইট স্টে করেছি, আর সেখানে আমরা এখন খেতে বসেছি। আজকের খাবারে আমাদের দেওয়া হয়েছে ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, স্কোয়াশের তরকারি আর পনির। বিন্দু বিন্দু হচ্ছে কি আপনাদের
ওই সাইডটা হচ্ছে বিন্দু, ওদিকটা হচ্ছে ঝালং। আমরা ওদিক দিয়ে এসেছিলাম কালকে বিন্দু করে, তারপর এখানে এসেছি। বিন্দু আর ঝালংয়ের মাঝখানে হচ্ছে প্যারেন। আমরা হোমস্টেতে আসছি, ওই যে মিয়াং হোমস্টে। দাদা হচ্ছে গিয়ে হোমস্টে অনার। আপনার নাম উত্তম উত্তম তামাং। তো হচ্ছে আপনার রুম কটা আছে? রুম আমার 6-6টা আছে। 6টা আছে। কিরকম রেঞ্জ কিরকম? মোটামুটি সিজন অপশনের উপর ডিপেন্ড করে নাকি? হ্যাঁ ওই রকম। আমার পার হেড হচ্ছে 1250 টাকা, মানে ফুডিং অ্যান্ড লজিং। আর হচ্ছে আপনার রুম নিয়ে আলাদাও আছে, এরকমও আছে, ওই রকম সিস্টেমও আছে। এখানে এলে কি বলতে হবে আপনার? এটা প্যারেন মিয়াং হোমস্টে। প্যারেনে মিয়াং হোমস্টে বললে সব নামিয়ে দেবে গাড়িতে। আচ্ছা, তা আমরা এখানে খাওয়া দাওয়া করলাম কালকে, খুব ভালো রান্না বান্না, পুরো বাঙালি খাবার। হ্যাঁ, খুব টেস্টি রান্না বান্না করেছি। এটা দেখা এখানে কিচেন ডাইনিং। হাইজেনিক মেনটেন করা হয়, পুরো ফ্রেশ সব হাইজেনিক সব করা, খাওয়া দাওয়া সব ভালো। এই ম্যাডাম চলো ওদিকে। এখানেও জায়গা আছে, আউটসাইডে বসে আমরা কাল রাতে এই মিয়াং হোমস্টেতেই উঠেছিলাম। এখানকার অনার হচ্ছেন যে উত্তম দা ওনার ওয়াইফ, দুজনে মিলে হোমস্টেটা চালান। ওনাদের ব্যবহার খুব ভালো। আর হোমস্টে আমরা যে রুমটা নিয়েছিলাম, সেই রুমটা আমাদের রেন্ট পড়েছিল 1100 টাকা। আমরা লজিং ফুডিংয়ে যাইনি, শুধু লজিং নিয়েছিলাম। আর আমরা রাতেরবেলা খাওয়া দাওয়া করেছিলাম, ভেজ থালি খেয়েছিলাম আমরা, আর একটা পনিরের প্লেট নিয়েছিলাম। পনিরের প্লেটে 120 টাকা নিয়েছিল, আর ভেজ থালি নিয়েছিল 140 টাকা করে পার প্লেট। আর চা খেয়েছিলাম আমরা এসেই, চা নিয়েছিল 10 টাকা করে। তো খাওয়া দাওয়া মোটামুটি খুবই ভালো ছিল। আর আপনার মোটামুটি রেটও সব ঠিকই আছে, খুব একটা যে বেশি নিচে তা না। আর সব থেকে ভালো হচ্ছে ওনারা খুব হাসি খুশি, খুব কেয়ার নেন। এটা একটা বড় জিনিস হোমস্টের। কমন প্যাসেজ আছে, একটা রুম। এই রুমটা আমাদের 3 বেডের রুম। রুমের কোয়ালিটি খুবই ভালো ছিল। আর বড় জানলা আছে, সামনে ব্যালকনি ছিল, বাথরুমের মধ্যে গিজার ছিল। সব মিলিয়ে রুমের কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড ছিল। আজকে আমরা রকি আইল্যান্ড, সুলতানেখোলা, সামসিং হয়ে কোলাখামে যাব। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।